আমি তো জিজ্ঞাসা করতাম যে লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন, এই সংক্রান্ত প্রশ্ন। আমি তাহলে আপনাদের প্রেসের উত্তর দিয়ে আমি মিটিং করবো না, আমি মিটিং করবো না, বলে দাও প্রেসের লোক রয়েছে, প্রেসের লোককে অ্যাটেন্ড করবো। আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং টু অ্যাটেন্ড। ডাজন্ট ম্যাটার টু মি, ডোন্ট টেল মি দিস ওয়ে। আপনি অনেকক্ষণ এসেছেন, মানে বলেছেন আমি এতক্ষণ বসে আছি, আমি যাচ্ছি মিটিং করতে না, আপনি সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন। আপনি কি ভাবেন আমাকে বলুন তো, কি ভাবেন, কি স্ট্যান্ডার্ডে ভাবেন? বোঝাই যাচ্ছে তিনি যথেষ্ট চাপে আছেন, না হলে তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট, দীর্ঘদিনের রাজনীতিবিদ, ফলে মহিলা সাংবাদিকদের উপর এইভাবে আক্রমণ করছেন, চিৎকার করছেন, বোঝাই যাচ্ছে যথেষ্ট চাপে আছেন নিশ্চিতভাবেই। কারণ ওই কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী যিনি আছেন দীপশিতা ধর, অত্যন্ত উজ্জ্বল একটি মেয়ে, ফলে সে যথেষ্ট চাপে রেখেছে সেটা বোঝাই যাচ্ছে। বলছেন যে আপনি কি ভাবেন আমাকে বলুন তো, কোন স্ট্যান্ডার্ডের ভাবেন, কি বলবেন? দেখুন, ওই যে বললাম চাপে আছেন, বুঝতে পারছেন যে যথেষ্ট খারাপ অবস্থায় আছেন, তার দল সঙ্গে তিনিও বটে, তার কারণ দল স্বাভাবিকভাবেই যদি চাপে থাকে তো তিনি স্বাভাবিকভাবেই, তিনি যেহেতু প্রার্থী সেই চাপ তিনি ফিল করছেন, তাই হয়তো বা মেজাজ হারিয়ে ফেলছেন। কিন্তু উনি তো বলেছেন যে গতবার হ্যাট্রিক, এবারে বাউন্ডারি, ভোট নিয়ে আত্মবিশ্বাস। সে তো বলবেন। আচ্ছা বলুন তো, যে প্রার্থী জানে নিশ্চিত হারবো, সেও কি বলবে যে আমি হারবো? নিশ্চিতভাবে বলবে না, নিশ্চিতভাবে সকলেই বলবে আমরা জিতবো। তো যথেষ্ট চাপে আছেন, অন্ততপক্ষে তার এই বিহেভিয়ারাল প্যাটার্ন বলে দিচ্ছে। কুণাল ঘোষ তো জানতাম যে মুখপাত্র ছিল, এখন জ্যোতিষ প্র্যাকটিস করছে নাকি? জনগণ ঠিক করবে কাকে তারা নির্বাচিত করবে। নিশ্চিতভাবেই জনগণ জানেন লোকসভা নির্বাচনে কাকে নির্বাচিত করতে হয়, জনগণ জানেন বিধানসভা নির্বাচনে কাকে নির্বাচিত করতে হয়। জনগণের উপর ভরসা রাখুন, আপনার জ্যোতিষ চর্চার উপর নয়। কারণ উনি তো পুরো ভবিষ্যৎবাণী করলেন, সোশ্যাল মিডিয়ায় বললেন 30 থেকে 35টি আসন পাবে তৃণমূল কংগ্রেস। কেউ বলছে, বিজেপি বলছে তারা 42টা পাবে, তৃণমূল বলছে তারা 35টা পাবে। তাহলে এই রাজ্যের কি সিটের সংখ্যা কি ওই 77? তাই যদি হয়, উভয়ের সংখ্যায় যদি ঠিক হয়, তাহলে তো 77 হতে হয় লোকসভা সিটের সংখ্যা। তো ফলে এই যে ধরুন, যারা এই ভবিষ্যৎবাণী করছে, যারা মানুষের উপর আস্থা রাখতে পারছে না, তারাই এই ধরনের এই জ্যোতিষ চর্চা ভবিষ্যৎবাণী করছেন। মানুষ ঠিক করবেন কাকে নির্বাচিত করবেন। কি মনে হয় টিএমসির ভরাডুবি আসন্ন লোকসভা নির্বাচন? দেখুন, নিশ্চিতভাবে কথা বলতে পারি যে তৃণমূলের ভোটের পরিমাণ কমবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভোটের পার্সেন্টেজ নিশ্চিতভাবেই কমবে এবং সেটা তৃণমূলের জন্য অশনি সংকেত। তৃণমূল আগামী 26-এর যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেখানে তৃণমূল আর পুনরায় ফিরে আসতে পারবে না, এটা নিশ্চিত। বামেদের কেমন ফল হবে বলে মনে করছেন? বামেদের ভোটের পরিমাণ বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। রেখা পাত্র দেখা গেল বসিরহাটের প্রার্থী হয়েছেন রেখা পাত্রকে কি মাস্টার স্ট্রোক খেললো বিজেপি, কি বলবেন? না দেখুন, দেখুন সবাই নিজের নিজের বামেরা যেমন প্রার্থী দিয়েছে তরুণ ছেলে মেয়েদের, আপনি বলতে পারেন সেটা মাস্টার স্ট্রোক। দেখুন, মাস্টার স্ট্রোক আপনি আপনার মতো করে ঠিক করছেন। দেখুন, নিশ্চিতভাবেই প্রার্থী সমস্ত ধরনের একটি রাজনৈতিক দলে সমস্ত ফ্লেভারের প্রার্থী থাকবে। যেমন সমাজের একেবারে নিপীড়িত মানুষ, প্রান্তিক সীমার মানুষ থাকবে, পেশাদার থাকবে, আবার দৈনন্দিন যিনি রাজনীতি করেন তিনি থাকবেন, সবই থাকবে, কিন্তু তাদের প্রত্যেকের রাজনৈতিক দীক্ষা থাকবে। দুর্ভাগ্য হলেও সত্য, তৃণমূল কংগ্রেসের যে তাদের যে প্রার্থী তালিকা, সেখানে দেখবেন রাজনৈতিক দীক্ষায় দীক্ষিত হওয়া, রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া প্রার্থীর সংখ্যা প্রতিদিন কমছে। তার কারণ এই দলটি আর রাজনৈতিক দল নেই, এটা একটা ওই করে খাওয়ার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। দেখুন, আলাপ আলোচনা চলছে, নিশ্চিতভাবেই প্রার্থী দেবে, নিশ্চিতভাবেই দেবে। তারাই ঠিক করবেন যে কীভাবে তারা প্রার্থী দেবেন, কাকে প্রার্থী দেবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা ফ্যাক্টর বলেই মনে করছেন না। যেগুলো ফ্যাক্টরযুক্ত পদ সেখানে প্রার্থী অলরেডি ঘোষণা করেছে। কিন্তু কুণাল ঘোষ উনি তো বলছেন যে এমন সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কাজ করেছেন যে ডায়মন্ড হারবার মডেল তৈরি হয়ে গেছে এবং প্রায় 4 লক্ষ ভোটে এবারেও জিতবেন তিনি। দেখুন, কুণাল ঘোষ ওই যে বললাম, তিনি জ্যোতিষ চর্চা করছেন, তিনি মানুষের উপর আস্থা রাখতে পারছেন না। দ্বিতীয় কথা বলি, যদি ডায়মন্ড হারবারে যদি মডেল হয়, ডায়মন্ড হারবার মডেল তো লুটে খাওয়ার মডেল। ডায়মন্ড হারবার মডেল কি মডেল? লুটে খাওয়ার মডেল। ডায়মন্ড হারবার তো অন্য কোনো মডেল নেই। আচ্ছা বলুন তো, ডায়মন্ড হারবারে কী হয়েছে যে ডায়মন্ড হারবার মডেল বলা হচ্ছে? উনি তো বলছেন পরিকাঠামো হয়েছে, সামাজিক উন্নয়ন হয়েছে। কি সামাজিক উন্নয়ন? আমি তো সেটাই তো জানতে চাইছি যে কি উন্নয়ন হয়েছে। আচ্ছা, বার্ধক্য ভাতা পাওয়া এটা কি উন্নয়ন? আচ্ছা, এটা কি উন্নয়ন? বার্ধক্য ভাতা পাওয়া বা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া এটা কি উন্নয়ন? উন্নয়ন হলে লক্ষ্মীর ভাণ্ডারও দিতে হতো না, বার্ধক্য ভাতাও দিতে হতো না। যদি প্রত্যেকের কর্মসংস্থান থাকতো, আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হতো,
আচ্ছা যদি বলুন, যদি মানে প্রতিটি সেকশনের জন্য, যিনি অশিক্ষিত তার জন্য কর্মসংস্থান রয়েছে, যিনি স্বল্প শিক্ষিত তার জন্য কর্মসংস্থান রয়েছে, যিনি যিনি তার থেকে একটু বেশি শিক্ষিত তার জন্য কর্মসংস্থান রয়েছে, যিনি পেশাদার তার জন্য কর্মসংস্থান রয়েছে, তাহলে এই ভাতা দেওয়ারই প্রয়োজন হতো না। এই ভাতার পলিটিক্স, ডোল পলিটিক্স, এটা কেন প্রয়োজন হয়? তার কারণ সেখানেই প্রয়োজন হয় যেখানে কর্মসংস্থান নেই। এই রাজ্যে নতুন করে কোনো কর্মসংস্থান তৈরি হয়নি, না সরকারি ক্ষেত্রে না বেসরকারি ক্ষেত্রে। এই ভাতার পলিটিক্স তৈরি হওয়ার অর্থ হলো, ভাতার পলিটিক্স করার অর্থ হলো যে আসলে সেখানে উন্নয়ন হয়নি, এটা বুঝে নিতে হবে। দেখুন, সমাজে কাউকে আপনি সাহায্য করছেন সেটা অন্য বিষয়, কিন্তু সেটাই যদি মূল বিষয় হয়ে যায় রাজনীতির, তাহলে জানতে হবে সেটাই যদি রাজনীতির মূল ধারা হয়, সেটাই যদি উন্নয়নের মূল ধারা, ভাতা কখনো উন্নয়নের মূল ধারা হতে পারে? ভাতা যদি উন্নয়নের মূল ধারা হয় তাহলে জানবেন যে সেই রাজ্যটি রসাতলে গেছে, এবং দুর্ভাগ্য হলেও সত্য, পশ্চিমবঙ্গকে রসাতলে নিয়ে গেছে এই তৃণমূল কংগ্রেস। এখানেই প্রশ্ন, আমি বারবার বলেছি, যদি কেন্দ্রীয় বঞ্চনা হয়ে থাকে কেন সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন না? তার কারণ আপনারা জানেন, আপনারা এইগুলো লুট করেছেন। যখনই মামলা করবেন তখনই ওই যে টাকা দিয়েছে সেই টাকার হিসাব চাইবে, আর আপনারা জানেন হিসাব দিতে পারবেন না, তাই তারা আপনারা মামলা করছেন। যদি কেন্দ্রীয় বঞ্চনা হয়ে থাকে অন্য রাজ্য মামলা করে যে পরিমাণ কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছেন তারা আদায় করেছেন, কেন পশ্চিমবঙ্গ পারবে না? চোরেদের আটকাতে, চোরেদের রক্ষা করতে আপনারা সুপ্রিম কোর্টে ছুটতে পারেন, আর এই সাধারণ গ্রাম্য মানুষ তাদের ওই প্রাপ্য টাকা পাইয়ে দিতে আপনারা কেন সুপ্রিম কোর্টে যেতে পারবেন না? আমি মামলা করে দেবো বলছি। কেন কেন রাজ্য সরকার যেতে পারছে না? তার কারণ রাজ্য সরকার বুঝতে পারছেন যে তারা যদি আদালতে যান, প্রথম যে কাজটি করতে হবে যে তারা স্বচ্ছ, তার প্রমাণ দিতে হবে। স্বচ্ছ নয়, হিসাব দিতে পারবেন না, তাই তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে না, অতি পরিষ্কার কথা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো পুরো জনসভা থেকে বলছেন যে যদি হিসেব দিতে পারে বা কেন্দ্র যদি হিসেব দিতে পারে উনি চিরতরে রাজনীতি ছেড়ে দেবেন, উনি হুঙ্কার দিচ্ছেন, চ্যালেঞ্জ দিচ্ছেন। আরে হিসেব তো দিতে হবে তাকে, হিসেব তো দিতে হবে রাজ্য সরকারকে। কিন্তু উনি তো হিসেব চাই। আরে উনি কে চাইবার? উনি হিসাব চাইবার কে? রাজ্য সরকার যদি মনে করেন যে কেন্দ্রীয় বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গ সরকার, তাহলে পশ্চিমবঙ্গ সরকার আদালতে, সুপ্রিম কোর্টে গিয়ে অরিজিনাল জুরিসডিকশনে মামলা করবে। এটাই নিয়ম। যদি কেন্দ্রের সঙ্গে রাজ্যের কনফ্লিক্ট হয়, সেই কনফ্লিক্ট রিজলভ করার জন্য আমাদের সাংবিধানিক প্রভিশন রয়েছে। প্রাপ্যের ক্ষেত্রে যদি কনফ্লিক্ট হয়, সাংবিধানিক প্রভিশন রয়েছে, সুপ্রিম কোর্টে গিয়ে অরিজিনাল জুরিসডিকশনে মামলা করবে। যে পরিমাণ আর্থিক বঞ্চনার শিকার, সেই আর্থিক বঞ্চনা ক্লেম করবে। কোথায় সেটা নেই? তার কারণ এই রাজ্যের সরকার যারা পরিচালনা করেন তারা ভালো করে জানেন যে এটা লুটে পুটে খেয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। তলব পাওয়ার নয়, এর সঠিক তদন্ত হয়ে এর পিছনে যারা যারা আছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা প্রয়োজন। এতদিন গ্রেপ্তার হয়নি, এটাই আশ্চর্য। লোকসভা ভোটে প্রার্থী হলেন না কেন বলুন? না, সেটা বিষয় নয়। দেখুন, আপনারা নিশ্চিতভাবেই জানেন যে এই দুর্নীতির মামলাগুলো, বিশেষ করে চাকরি সংক্রান্ত যে দুর্নীতি, শিক্ষক নিয়োগ, শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি, সেই দুর্নীতি তো মূলত এবারের নির্বাচনেও ইস্যু, এবং এই যে যদি এই দুর্নীতির ইস্যুগুলো দেখেন, মূলত আদালত প্রাঙ্গণেই এই দুর্নীতির ইস্যুটি তৈরি হয়েছে। আপনি যদি দেখেন, তার কারণ যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছে, এবং এই মামলার একদম প্রথম পর্যায় থেকে একদম যোগ্য চাকরি প্রার্থীরা তারা আমার চেম্বারে এসছেন, তারা একেবারে নথিগুলোকে ধরে ধরে মামলা তৈরি করা, তারপর সেগুলো সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট যাওয়া, তারপর সুপ্রিম কোর্ট থেকে আবার ফিরে এসে ডিভিশন বেঞ্চে মামলা। সেটা প্রাইমারির ক্ষেত্রেও, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও। স্কুল সার্ভিস কমিশনের 4 ধরনের নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12, অপরদিকে প্রাইমারি, অপরদিকে আপার প্রাইমারি। ফলে এই সমস্ত মামলাগুলো এখনও পর্যন্ত, যেহেতু যদিও স্কুল সার্ভিস কমিশনের এই 4 ধরনের নিয়োগের শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে, জাস্ট কয়েকদিন আগেই শেষ হলো, প্রাইমারি, আপার প্রাইমারি এখনও স্টিল পেন্ডিং। ফলে এই যে পেশাদারি দায়িত্ব, সেটা পালন করাটা বেশি যুক্তিসঙ্গত বলে আমি মনে করেছি। তার কারণ এর যে ধরুন যে ফ্যাকচুয়াল আসপেক্টগুলো জড়িত, কারণ মামলাতে যেহেতু প্রথম পর্ব থেকেই আমি আছি, একদম পিটিশন তৈরি করা থেকে শুরু করে শুনানি শুরু করা, সেই শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ হওয়া, ডিভিশন বেঞ্চে যাওয়া, সুপ্রিম কোর্ট, ফলে এই পুরো যাত্রাপথে যেহেতু রয়েছে, এই অবস্থায় দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে যদি অন্য কোনো কাজে এনগেজড হয়ে যায়, তাহলে এই মামলাগুলো ক্ষতি হওয়ার প্রভূত সম্ভাবনা তৈরি হয়। ফলে আমি কোনোভাবেই চাইনি এই মামলাগুলোর কোনো প্রকার এতটুকু আমার অ্যাটেনশন কোনো দিকে ডাইভার্ট হোক, এটা আমি চাইনি। ফলে এটা নিশ্চিতভাবে এই মামলার প্রয়োজনেই, কারণ এই মামলা মূলত এই মুহূর্তে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গের সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে অতি বড় একটি ইস্যু। ফলে সেই মামলাগুলোর সঙ্গে যেহেতু আমি প্রথম পর্ব থেকে একদম মামলা তৈরি করা, মামলা শুনানি,
পুরোটাই জড়িত, তাই আমি কোনোভাবেই চাইনি যে এই মামলাগুলো কোনোভাবে কম্প্রোমাইজড হোক। তাই আমি এই মামলাগুলোর জন্যই আমি মূলত পেশাদারি দায়িত্ব পালন করার জন্যই আমি এই মামলাগুলো চালিয়ে যাব, তাই সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর দেখুন, আমি যে কোনো সময় যে কোনো সামাজিক দায়িত্ব বলুন, রাজনৈতিক দায়িত্ব বলুন বা পেশাদারি দায়িত্ব যখন গ্রহণ করি আমি সেটা মনে প্রাণে করি। ফলে সেই মনে প্রাণে দায়িত্ব গ্রহণ করার জন্যই আমি এই, এবং মামলার ক্ষেত্রেও আপনারা দেখেছেন আমি সেইভাবেই পালন করেছি দায়িত্ব, এবং সেইভাবে পালন করব বলেই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং এটা আমার সম্পূর্ণ একক সিদ্ধান্ত, আমার ব্যক্তি সিদ্ধান্ত, এবং আমি তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই যারা বলেছিলেন। তাদের তাদের এই যে আমার প্রতি আহ্বান, আমার প্রতি ভরসা রাখা, তাদেরকে আমার ভালোবাসা রইল। নিশ্চিতভাবেই আমি আমার দায়িত্ব থেকে সরে যাব না, আমি আমার দায়িত্ব পালন করব, নিশ্চিতভাবে সামাজিক দায়িত্ব পালন করব, ভবিষ্যতেও পালন করব, রাজনৈতিক দায়িত্ব পালন করব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মনে করেছি এই দায়িত্ব পালন করাটা অধিকতর যুক্তিযুক্ত, কারণ এই মামলাগুলো যেহেতু আমি পুরো বিষয়টাই জানি, ফলে এখান থেকে এতটুকু বিচ্ছিত হলে মামলার ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়, সেই জন্য আমি এটা কোনোভাবেই করতে চাই না।